জারণ মানে অক্সিডেশন যেখানে হয় সেটাকে কি বলে? সেটাকে বলা হয় হচ্ছে অ্যানোড। আর রিডাকশন যেখানে হয় সেটাকে বলা হয় হচ্ছে ক্যাথোড, তাই তো? মনে রাখবে, অ্যানোডটা গ্যালভানিক সেলের ক্ষেত্রে মানে গ্যালভানীয় বা ভোল্টীয় কোষের ক্ষেত্রে অ্যানোডটা হয় হচ্ছে নেগেটিভ, আর ক্যাথোডটা হয় হচ্ছে পজিটিভ। আর ইলেকট্রোলাইটিক সেল মানে তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে অক্সিডেশন মানে অ্যানোডটা হয় হচ্ছে পজিটিভ আর ক্যাথোডটা হয় হচ্ছে নেগেটিভ। কালকে তোমাদের এটা করিয়েছি। আজকে হেডিং দাও গ্যালভানীয় কোষ। হেডিং দাও গ্যালভানীয় কোষ। গ্যালভানিক সেল, ঠিক আছে? তার আন্ডারে প্রথম ড্যানিয়েল সেল। ড্যানিয়েল কোষ বা ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেল। আগে ছবিটা মন দিয়ে দেখবে, বোঝাবো, তারপরে আঁকবে। এইদিকে একটা বিকার, এদিকে আরেকটা বিকার। এই বিকারের মধ্যেও একটা তড়িৎ বিশ্লেষ্য যৌগ রয়েছে। এই বিকারের মধ্যেও একটা তড়িৎ বিশ্লেষ্য যৌগ রয়েছে। এর মধ্যে একটা মেটালিক রডকে চোবানো রয়েছে। এটার মধ্যেও একটা মেটালিক রডকে চোবানো রয়েছে এরমভাবে, ঠিক আছে? আর এদিকে একটা ইলেকট্রোলাইটিক সলিউশন রয়েছে। ধরবেন এইটা একটা মেটাল রড। এটাও একটা মেটাল রড, মানে ধাতব দণ্ড, যাকে ইংলিশে বলে, বাংলায় বলে ধাতব দণ্ড, রাইট? এই ধাতব দণ্ডটা আমি ধরে নিচ্ছি জিঙ্ক। জিঙ্কের দণ্ড, ঠিক আছে? জিঙ্ক দণ্ড। আর এটা আমি ধরে নিচ্ছি কপার দণ্ড। তাহলে জিঙ্ক দণ্ড এবং কপার দণ্ড। ভালো। এখান থেকে একটা ইউ আকৃতির কাঁচ নল উঠেছে, এখান থেকেও একটা ইউ আকৃতির কাঁচ নল উঠেছে। আচ্ছা, বিফোর দ্যাট ওয়েট। এবার এই দুটো তড়িৎদ্বারকে একটা তার দ্বারা যুক্ত করা হচ্ছে। এই তারের মধ্যে থাকে একটা চাবি আর থাকে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের কাজ আমরা ফিজিক্সে হয়তো পড়েছি আর পরে পড়ব। গ্যালভানোমিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রাকে নির্ণয় করা, এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে সেটা বার করা। এর পরের চ্যাপ্টারেই আমরা পড়বো ওটা। এখানে চাবি আছে, একটা চাবি কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কে। আচ্ছা, সবচেয়ে বড় গল্পটা হচ্ছে এই যে তড়িৎ বিশ্লেষ্য যৌগটা এখানে রয়েছে সেটা কি জানো? এখানে কিসের দণ্ড রয়েছে? জিঙ্কের দণ্ড তো। তাহলে এখানে আছে জিঙ্ক সালফেট, মানে যে মেটালটা তুমি রাখবে এখানে সেই মেটালেরই লবণ থাকতে হবে। তো জিঙ্ক থাকবে জিঙ্ক সালফেটে, কপার থাকবে
কপার সালফেটে, এবং তাতে গাঢ়ত্ব কত হবে? গাঢ়ত্ব হবে 1 মোলার। 1 মোলার, মোলারিটি 1। ঠিক আছে, তাহলে একবার বলে আমি কি বললাম। একটা বিকারের মধ্যে জিঙ্ক দণ্ড আর একটা বিকারের মধ্যে কপার দণ্ড। জিঙ্ক দণ্ডটাকে নিমজ্জিত করেছি আমরা জিঙ্ক সালফেটে, কপার দণ্ডটাকে আমরা নিমজ্জিত করেছি কপার সালফেটে। এটা 1 মোলার জিঙ্ক সালফেট, এটা 1 মোলার কপার সালফেট। ভালো কথা। এখন এই তড়িৎদ্বার দুটোকে একটা তার দ্বারা যুক্ত করেছি, যে তারের মধ্যে রয়েছে একটা চাবি আর একটা গ্যালভানোমিটার। ঠিক আছে, এই চাবির সাহায্যে আমরা এই প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করব। আর এই গ্যালভানোমিটার হচ্ছে তড়িৎ প্রবাহটা পরিমাপ করবে। ভালো। এছাড়া সার্কিটে থাকবে, এই ফিগারটার মধ্যে থাকবে একটা ইউ আকৃতির কাঁচ নল। ইউ আকৃতির কাঁচ নল, উল্টানো ইউ আকৃতির। ঠিক আছে, যে কাঁচ নলের মধ্যে কি থাকবে? জেলি থাকবে এবং একটা লবণ থাকবে। তাই জন্য এটার নাম হচ্ছে লবণ সেতু। এর নাম হচ্ছে লবণ সেতু। হ্যাঁ, তো কি থাকে এর মধ্যে? একটা লবণ থাকে আর একটা জেলি মতো থাকে। ঠিক আছে, জেলি টাইপের থাকে একটা। এই জেলিটা হচ্ছে, জেলিটার নামটা জেনে রাখো, জেলিটার নাম হচ্ছে অ্যাগার অ্যাগার। অ্যাগার অ্যাগার। ঠিক আছে, এছাড়া একটা তড়িৎ বিশ্লেষ্য লবণ থাকে, যেটা হচ্ছে কেসিএল হতে পারে, KNO3 হতে পারে। কেসিএল দেখে, তো এখানটায় সিএল মাইনাস রাখছি আর এখানটায় কে প্লাস রাখছি। ঠিক আছে, সিএল মাইনাস আর কে প্লাস। এইটা হচ্ছে ড্যানিয়েল কোষের গঠনাকৃতি। মন দিয়ে শুনবে কি বলছি, মন দিয়ে শোনো। একটা বিকার, আরেকটা বিকার, এখানে জিঙ্ক দণ্ড, এখানে কপার দণ্ড। জিঙ্ক দণ্ডকে রেখেছি আমরা 1 মোলার জিঙ্ক সালফেটের মধ্যে, কপার দণ্ডকে আমরা রেখেছি 1 মোলার কপার সালফেটের মধ্যে। ঠিক আছে, এরপর জিঙ্ক আর কপার, এরপরে জিঙ্ক আর কপারের মধ্যে একটা তারের মাধ্যমে যোগ করা হলো, একটা তার দ্বারা যুক্ত করা হলো। ভালো। আর এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণগুলোকেও একটা ইউ আকৃতির কাঁচ নল দ্বারা যুক্ত করা হলো, যে কাঁচ নলের মধ্যে কি আছে? অ্যাগার অ্যাগার নামক একটা জেলি। অ্যাগার অ্যাগার, অ্যাগার অ্যাগার নামক একটা জেলি, আর একটা তড়িৎ বিশ্লেষ্য লবণ মানে কেসিএল। এখানে দিলাম সিএল মাইনাস, এখানে দিলাম কে প্লাস, ভেঙে রয়েছে এরমভাবে। ব্যাস। ঠিক আছে, তোমাদের কাউকে যদি এবার বলি যে এই কনস্ট্রাকশনটা আমাকে বোঝাও, তোমাদের কাউকে যদি আমি বলি কনস্ট্রাকশনটা বোঝাও, অঙ্কিত বলতে পারবে কনস্ট্রাকশনটা পুরোটা, যা যা বলেছি? যা যা বলেছি কনস্ট্রাকশনটা পুরোটা বলতে পারবে? হ্যালো? বাহ। সঞ্চারী, তুমি বলতে পারবে কনস্ট্রাকশনটা? স্যার, দুটো বিকার নেওয়া হয়েছে। একটাতে একটা হচ্ছে জিঙ্ক সালফেট, একটাতে রাখা হচ্ছে কপার সালফেট। যেটাতে জিঙ্ক, তারপরে তার মধ্যে দুটো ধাতব দণ্ড নেওয়া হয়েছে। যেখানে জিঙ্ক সালফেট রাখা হয়েছে সেখানে জিঙ্ক দণ্ড নেওয়া হয়েছে, আর যেখানে কপার সালফেট রাখা হয়েছে সেখানে কপারের ধাতব দণ্ড নেওয়া হয়েছে। তারপরে সেই দুটোকে তার দিয়ে যুক্ত করা হয়েছে আর গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত করা হয়েছে। তারের আর মধ্যে একটা চাবি আছে, চাবি মানে হচ্ছে সুইচ, আর কিচ্ছু না, সুইচ। সুইচ আর গ্যালভানোমিটার। হ্যাঁ, আর দুটো বিকারের দ্রবণকে একটা ওই কাঁচের নলের মাধ্যমে যুক্ত করা হয়েছে, আর সেই কাঁচের নলের মধ্যে রয়েছে কেসিএল আর এগার এগার। ভেরি গুড, ভেরি গুড, এই তো কনস্ট্রাকশন। আর সঞ্চারী, এই এই গাঢ়ত্বগুলো কত করে? 1 মোল। 1 মোল বলো না, 1 মোলার বলো। মোল তো মোল সংখ্যা হয়ে যাচ্ছে। মোলার মানে হচ্ছে মোলারিটি 1, এটা বোঝায়। ওকে, তাহলে সুন্দর করে আমরা কিন্তু এবার ড্যানিয়েল কোষের ছবিটা এঁকে ফেলি। ড্যানিয়েল কোষের ছবিটা সুন্দর করে এঁকে ফেলো। এবার আমরা কনস্ট্রাকশন বুঝবো।
ভালো করে আঁকো, ছোট করে আঁকতে চাও না কিন্তু, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বড় করে এঁকো, কারণ ছবির মধ্যে একটু পরে কিছু মডিফিকেশনস হবে। ছবিটা আঁকা হয়ে গেলে বলবে আমাকে। হয়ে গেছে সবার আঁকা? হ্যাঁ। ওকে, চলো তাহলে ড্যানিয়েল কোষের গঠনটা লিখি এবার আমরা। গঠন লেখো, দুটি বিকারের একটিতে, প্রথমে লেখো গঠন, দুটি বিকারের একটিতে 1 মোলার জিঙ্ক সালফেট, 1 মোলার কিভাবে লিখবে এইভাবে, 1 মোলার জিঙ্ক সালফেট, দুটি বিকারের একটিতে 1 মোলার জিঙ্ক সালফেট দ্রবণে, 1 মোলার জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্কের দণ্ড, জিঙ্কের দণ্ড এবং অন্যটিতে 1 মোলার কপার সালফেট দ্রবণে, 1 মোলার কপার সালফেট দ্রবণে কপারের দণ্ড আংশিক নিমজ্জিত করে, আংশিক নিমজ্জিত করে বিকার দুটিকে আংশিক নিমজ্জিত করে বিকার দুটির দ্রবণকে, বিকার দুটির দ্রবণকে একটি লবণ সেতুর, একটি লবণ সেতুর মাধ্যমে, একটি লবণ সেতুর মাধ্যমে সংযুক্ত করা হয়, সংযুক্ত করা হয়। এরপর ধাতব দণ্ড দুটিকে, এরপর ধাতব দণ্ড দুটিকে, এরপর ধাতব দণ্ড দুটিকে একটি গ্যালভানোমিটার ও চাবির মাধ্যমে, তোমাদের বইতে দেখবে এটা ভোল্টমিটার লাগানো রয়েছে, তোমাদের বইতে দেখবে গ্যালভানোমিটার না করে ওটাকে ভোল্টমিটার করেছে। ভোল্টমিটারকে কখনো সিরিজে কানেক্ট করা যায় না, ঠিক আছে? ভোল্টমিটারের যে রেজিস্ট্যান্স হয়, মানে রোধ হয়, সেটা অসীম হয়। তাই ভোল্টমিটারকে কখনো শ্রেণীতে যুক্ত করা যায় না, সমান্তরালে যুক্ত করতে হয়। তাই জন্য এটাকে গ্যালভানোমিটার রাখতে হবে, বা অ্যামমিটার রাখতে পারো, হোয়াট এভার। এরপর ধাতব দ্বন্দ্ব দুটিকে একটি গ্যালভানোমিটার ও চাবির মাধ্যমে পরিবাহী তার দিয়ে যুক্ত করলে, পরিবাহী তার দিয়ে যুক্ত করলে
ড্যানিয়েল কোষ গঠিত হয়। ড্যানিয়েল কোষ গঠিত হয়। ড্যানিয়েল কোষ গঠিত হয়। দাঁড়ি। আরেকটা কথা বলি, এই যে তোমার তো আগের দিন অর্ধ বিক্রিয়া, সম্পূর্ণ বিক্রিয়া অনেক কিছু বলেছি। এই যে একটা বিকার একটা দণ্ড, এখানে আরেকটা বিকার আরেকটা দণ্ড, এইগুলোকে বলা হয় একটা করে অর্ধকোষ। ইংলিশে কি বলে বলো তো? হাফ সেল। কি বলে? হাফ সেল। বাংলায় বলে অর্ধকোষ। আর এই দুটো অর্ধকোষকে মিলিয়ে তৈরি হয় একটা সম্পূর্ণ কোষ। অর্ধকোষে অর্ধবিক্রিয়া সংঘটিত হয়, সম্পূর্ণ কোষে সম্পূর্ণ বিক্রিয়া সংঘটিত হয়। আর এই যে ধাতব দণ্ডগুলোকে যে চুবিয়ে রেখেছো, এই ধাতব দণ্ডগুলোকেই বলা হচ্ছে ইলেকট্রোড বা তড়িৎদ্বার। ঠিক আছে, লেখো। দ্রবণে নিমজ্জিত ধাতব দণ্ড দুটিকে দ্রবণে নিমজ্জিত ধাতব দণ্ড দুটিকে ইলেকট্রোড বলে। দ্রবণে নিমজ্জিত ধাতব দণ্ড দুটিকে ইলেকট্রোড বলে। ইলেকট্রোড। ইলেকট্রোড। ইলেকট্রোড বলে। দাঁড়ি। প্রত্যেকটি বিকারের দ্রবণ সহ ধাতব দণ্ডকে অর্ধকোষ বলে। অর্ধকোষ ব্র্যাকেটে হাফ সেল লিখে রাখো। হাফ সেল কোনটা বলো তো? তার মানে এই একটা বিকার একটা দণ্ড, এই আরেকটা বিকার এই একটা দণ্ড, এগুলো একটা একটা করে অর্ধকোষ। দাঁড়ি। দুটি অর্ধকোষের সমন্বয়ে একটি সম্পূর্ণ কোষ গঠিত হয়। দুটি অর্ধকোষের সমন্বয়ে একটি সম্পূর্ণ কোষ গঠিত হয়। ডান। ওকে, তোমরা এবার আমাকে বলো, ড্যানিয়েল কোষের গঠন নিয়ে তোমাদের কোনো ডাউট আছে? আর ডাউট থাকার কোনো জায়গাই নেই। দুটো বিকার, একটায় জিঙ্ক রড আর একটায় কপার রড। যেটায় জিঙ্ক রড সেটায় জিঙ্ক সালফেট, যেটায় কপার রড সেটায় কপার সালফেট। মানে যে মেটালটা চোবাবো, যে মেটালের রডটা নিয়ে আসবো, তারই লবণ থাকতে হবে এখানে। জিঙ্ক সালফেট না থেকে জিঙ্ক ক্লোরাইড থাকতে পারতো, অন্য কিছু, অন্য সল্ট থাকতে পারতো, কিন্তু জিঙ্কেরই সল্ট হতে হতো। এখানে কপার রড কপার সালফেট, এমন হতো না যে জিঙ্ক রডের মানে কপার সালফেটের মধ্যে জিঙ্ক রড আর জিঙ্ক সালফেটের মধ্যে কপার রড, এরকম হবে না। জিঙ্ক সালফেটে জিঙ্ক রড, কপার সালফেটে কপার রড, একদম পরিষ্কার কথা। ঠিক আছে। ইউ আকৃতির কাঁচ নল, যার মধ্যে এগার এগার নামক জেলি এবং একটা লবণ থাকবে, কেসিএল লবণ, KNO3 লবণ, যা খুশি হতে পারে। আমরা এখানে KCl নিয়ে কাজটা করছি। তাহলে এই হচ্ছে ড্যানিয়েল সেলের গঠন আকৃতি। ঠিক আছে, এবার আমরা আসছি ওর কার্যপ্রণালীতে। তো হেডিং দাও, কার্যপ্রণালী। কার্যপ্রণালী। এবার মন দিয়ে শুনবে, তারপর আমি তোমাদেরকে লেখাবো। গল্পটা পুরোটা মন দিয়ে শুনবে। ঠিক আছে। কি করা হচ্ছে, এইখানে যে সুইচটা রয়েছে, যতক্ষণ না পর্যন্ত এই সুইচটাকে তোমরা ক্লোজ করছো, এই যে আমরা বলি না এই ফ্যানের সুইচটা অন কর, তার মানে কি জানো অ্যাকচুয়ালি? তোমরা তো এখন ফিজিক্সে পড়ছো, দু রকমের সার্কিট আছে, একটা হচ্ছে ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিট, তাই না? যেটাকে আমরা বাংলায় কি বলতাম, মুক্ত বর্তনী আর বদ্ধ বর্তনী। ওপেন সার্কিট যদি হয় তাহলে কিন্তু কোনোদিন তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে না। এই যে যখন এখানে সার্কিটটা ওপেন রয়েছে, কারেন্ট ফ্লো করবে কোনোদিন এখান দিয়ে? না। কিন্তু সার্কিট যদি ক্লোজ হয়, সুইচটা যদি এরকম ক্লোজ করে দিই, আমরা এরকম যদি করে দিই, তাহলে কারেন্টের মধ্যে দিয়ে যেতে পারবে। তো এই যে আমরা বাড়িতে বলি না যে এই সুইচ অন কর, তার মানে হচ্ছে এই সুইচটা ক্লোজ কর, এই সুইচ অফ কর, মানে সুইচটা ওপেন কর। মনে রাখবে এই জিনিসটা। ওপেন মানে কারেন্ট যাবে না, ক্লোজ মানে কারেন্ট যাবে। তো এখন কি করছি, সুইচটাকে প্রথমে আমরা ক্লোজ করছি। ঠিক আছে, সুইচটাকে প্রথমে আমরা ক্লোজ, এইভাবে দেখাতে হয়, এইভাবে সুইচ ক্লোজ করতে হয়। ঠিক আছে, অ্যারো দিয়ে মানে নামিয়ে দিলাম সুইচটাকে এখানে। ভালো। তার ফলে কি হবে শোনো, মন দিয়ে শুনবে। এই চ্যাপ্টারে একটা দুটো তিনটে ক্লাস পরে তোমাদের একটা টার্ম পড়াবো, যার নাম হচ্ছে প্রমাণ বিজারণ বিভব। কি বললাম আমি? বা প্রমাণ তড়িৎদ্বার বিভব। ভালো করে শুনে রাখো টার্মটা। ইংলিশে বলে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। বাংলা এটাকে বলে প্রমাণ তড়িৎদ্বার বিভব।
তড়িৎদ্বারের বিভব, ঠিক আছে, তাই বলা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। ওয়েল, এই প্রমাণ তড়িৎদ্বার বিভবের একটা টেবিল আছে, যে টেবিলটা তোমাদের ক্লাস 11-এও ছিল জারণ বিজারণের চ্যাপ্টারে। আবার এই টেবিলটা এই চ্যাপ্টারেও আছে, কিন্তু এই চ্যাপ্টারে আরও ডিটেলসে আছে ওটার বিষয় ইনফরমেশনস। এখন এই প্রমাণ বিজারণ বিভবের যে টেবিলটা রয়েছে সেই টেবিল থেকে আমরা, বা প্রমাণ তড়িৎদ্বার বিভবের যে টেবিলটা রয়েছে সেই টেবিল থেকে আমরা জানতে পারি যে ধরো দুখানা মেটাল ওদের নিকটবর্তী জায়গায় রয়েছে, বা কোনোভাবে দুটো একটার সঙ্গে কানেক্টেড রয়েছে। তো এখন ওই দুটো মেটালের মধ্যে কোনটায় জারণ সংঘটিত হবে আর কোনটায় বিজারণ সংঘটিত হবে এটা ডিপেন্ড করছে এই প্রমাণ বিভবের মানের উপরে, প্রমাণ তড়িৎদ্বার বিভবের মানের উপরে। সেই মান অনুযায়ী দেখা যায়, যখন আমি করাবো তখন বলবো, ঠিক আছে, সেই মান অনুযায়ী দেখা যায় যে জিঙ্ক আর কপার যদি একটা আরেকটার সঙ্গে সামহাউ কানেক্টেড থাকে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, জিঙ্ক সবসময় জারিত হবে আর কপার সবসময় বিজারিত হবে। কেন স্যার, কী করে বুঝলাম? যখন ভ্যালুটা করাবো তখন বুঝতে পারবো, ঠিক আছে। তাই এখন আপাতত আমরা এটা জেনে রাখি যে জিঙ্ক আর কপারের মধ্যে জিঙ্কের জারিত হওয়ার প্রবণতা বেশি আর কপারের বিজারিত হওয়ার প্রবণতা বেশি। কথাটা মনে রাখবে। সেই জন্য কি হবে, এই যে জিঙ্ক রডের মধ্যে যত জিঙ্ক অ্যাটম রয়েছে, জিঙ্ক রডটা তো মানে জিঙ্ক ধাতব দণ্ডটা তো অনেকগুলো জিঙ্ক অ্যাটম দিয়ে তৈরি। এই প্রত্যেকটা জিঙ্ক অ্যাটম কি করছে, ভিতরে থাকা এই প্রত্যেকটা জিঙ্ক অ্যাটম কি করছে, দুটো করে ইলেকট্রন ছেড়ে বাইরে বেরিয়ে আসছে ইন দ্য ফর্ম অফ Zn2+। তোমাদের কালকেই দেখিয়েছি আমি এটা কেন হয়। দুটো করে ইলেকট্রন ভিতরে ছেড়ে বাইরে বেরিয়ে আসছে ইন দ্য ফর্ম অফ Zn2+, ঠিক আছে। দুটো করে ইলেকট্রন ছাড়ছে আর বাইরে বেরিয়ে আসছে জিঙ্ক 2+ হয়ে। আবার দুটো করে ইলেকট্রন ছাড়ছে, বাইরে বেরিয়ে আসছে জিঙ্ক 2+ হয়ে। খুব ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা, এই যে ইলেকট্রনগুলো আস্তে 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 এর মধ্যে জমছে, একটা উত্তর দাও আমাকে, মন দিয়ে শোনো আমি কি জিজ্ঞেস করছি। এই যে জিঙ্কগুলো দুটো করে ইলেকট্রন ছেড়ে বাইরে বেরিয়ে আসছে জিঙ্ক 2+ হয়ে, এটা কি ধরনের বিক্রিয়া? জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া গো? অবভিয়াসলি এটা জারণ বিক্রিয়া। আচ্ছা, জিঙ্ক দণ্ডতে তার মানে জারণ সংঘটিত হচ্ছে, জিঙ্ক দণ্ডতে তার মানে জারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে। আচ্ছা, জারণ বিক্রিয়া যেখানে সংঘটিত হয় সেটাকে আমরা কি বলি, অ্যানোড বলি না ক্যাথোড বলি? অ্যানোড বলি। তার মানে অটোমেটিক্যালি জিঙ্ক রডটা হয়ে যাচ্ছে আমার অ্যানোড। বেশ। আচ্ছা, কোন সাইন মানে কি দিয়ে ভরে যাচ্ছে এই রডটা? পুরোটা ইলেকট্রন দিয়ে ভরে যাচ্ছে আস্তে আস্তে করে, সেই জন্য এই জিঙ্ক রডটার সাইন হয়ে যাবে নেগেটিভ। এটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাচ্ছে, কেন? ইলেকট্রনে ভরে যাচ্ছে তাই। খুব ভালো কথা। এইবার এই যে সুইচটা এখানে কানেক্ট করা রয়েছে, এই সুইচটা কানেক্ট করার জন্য এই ইলেকট্রনগুলো কি দেখছে, আরে দূর, আমরা এখানে সব ইলেকট্রন ভরে যাচ্ছি, এখানে প্রচণ্ড বিকর্ষণ হচ্ছে, চল ভাই এমন কোনো জায়গায় যাই যেখানে গেলে একটু ফাঁকা জায়গা পাবো। তখন এই ইলেকট্রনগুলো চোখ পড়লো এই কপার রডটার দিকে, খালি পড়ে রয়েছে কপার রডটা। তো ইলেকট্রনগুলো সব এই তারের মধ্যে দিয়ে, ইলেকট্রনগুলো এই তারের মধ্যে দিয়ে কোন দিকে ফ্লো করতে থাকলো? জিঙ্ক রড থেকে কপার রডের দিকে, ঠিক আছে। জিঙ্ক রড থেকে কপার রডের দিকে ইলেকট্রনগুলো ফ্লো করতে থাকলো। এসে এই কপার রডের একদম গায়ে এই দুটো করে ইলেকট্রন বসে থাকলো, দুটো দুটো করে ইলেকট্রন বসে থাকছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এটা তো এগ্রি করছো এখানে যে কপার সালফেট সলিউশনটা রয়েছে সেখানে প্রচুর কপার 2+ আয়ন রয়েছে? হ্যাঁ রয়েছে, অবশ্যই রয়েছে। এবং তার করেসপন্ডিং SO4 2- আয়নও রয়েছে প্রচুর, এটাও আমি এগ্রি করছি। SO4 2- আয়নও কিন্তু রয়েছে। ভালো। তো এখানে থাকা কপার 2+গুলো কী করছে, এই মেটাল সারফেসের গায়ে যে ইলেকট্রনগুলো লেগে রয়েছে কোথা থেকে এলো? এখান থেকে এলো। সেই ইলেকট্রনগুলোকে নিয়ে এরা হয়ে যাচ্ছে কপার। আগের দিন দেখিয়েছি তোমাদের রিয়াকশানটা। তো কপার 2+ দুখানা ইলেকট্রন নিয়ে কপার হয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে জিঙ্কে যেমন জিঙ্ক অ্যাটমগুলো বাইরে বেরিয়ে আসছিল, এখানে সেরকমভাবে কপার 2+ আয়নগুলো কপার হয়ে ভিতরে ঢুকে যাচ্ছে মেটাল রডের। তাহলে এটা কী বিক্রিয়া সংঘটিত হচ্ছে? স্যার এটা বিজারণ বিক্রিয়া। তার মানে কপার দণ্ডতে কী বিক্রিয়া সংঘটিত হলো? কপার দণ্ডতে বিজারণ বিক্রিয়া সংঘটিত হলো। আচ্ছা, বিজারণ বিক্রিয়া যেখানে সংঘটিত হয় সেটাকে আমরা কি বলি গো? অ্যানোড বলি না ক্যাথোড বলি? স্যার সেটাকে আমরা ক্যাথোড বলি। তাহলে দেখো অটোমেটিক্যালি জিঙ্ক হয়ে গেছে অ্যানোড, কপার হয়ে গেছে ক্যাথোড। খুব ভালো কথা। আরেকটা কথা হলো যে এই যে ইলেকট্রন, কপার 2+গুলো যে ইলেকট্রনগুলোকে খেয়ে নিচ্ছে, তার জন্য এখানে একটা ইলেকট্রন ঘাটতি তৈরি হবে না? ইয়েস, একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি বা একটা ইলেকট্রন ঘাটতির সৃষ্টি হবে। তার জন্য এই দণ্ডটাকে আমরা ধনাত্মক তড়িৎগ্রস্ত বলছি। এবার অটোমেটিক্যালি দেখো অ্যানোডটা হয়ে গেছে নেগেটিভ, ক্যাথোডটা হয়ে গেছে পজিটিভ। তোমাদের আগের দিন দেখো টেবিলে করিয়েছিলাম যে গ্যালভানীয় বা ভোল্টীয় কোষের ক্ষেত্রে অ্যানোডটা হয় নেগেটিভ আর ক্যাথোডটা হয় পজিটিভ। দেখো হলো কি না হলো? আমি কি জোর করে করলাম নাকি? নিজে থেকেই তো হচ্ছে।
আরেকটা কথা হচ্ছে, অ্যাকর্ডিং টু ফিজিক্স আমরা জানি যেদিকে আমাদের ইলেকট্রন ফ্লো করে তার উল্টো দিকে ফ্লো করে আমাদের কারেন্ট। তাহলে কারেন্টটা কোন দিকে ফ্লো করছে? ইলেকট্রনগুলো যাচ্ছে জিঙ্ক থেকে কপারের দিকে, তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট যাচ্ছে কপার থেকে জিঙ্কের দিকে। কপার থেকে জিঙ্কের দিকে আমাদের কারেন্ট যাচ্ছে। এবার তোমরা বলতেই পারো যে স্যার এই এত বড় প্রসেসটা করে আমাদের সুবিধাটা কী হলো? ভেবে দেখেছো এই সার্কিটে তোমরা কোনো ব্যাটারি দাওনি, কিচ্ছু দাওনি, শুধু রাসায়নিক দ্রব্যাদি নিয়েছো, জিঙ্ক সালফেট জিঙ্ক রড, কপার সালফেট কপার রড, লবণ সেতু। তার জন্যই আমরা হঠাৎ করে ইলেকট্রনের প্রবাহ পেলাম, ইলেকট্রনের প্রবাহ পাওয়ার জন্য উল্টো দিকে কারেন্টের প্রবাহ পেলাম। তার মানে কি হচ্ছে, এখানে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তার জন্য আমরা তড়িৎ শক্তি পাচ্ছি। তো রাসায়নিক শক্তি এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। দ্যাটস ইট, ড্যানিয়েল কোষ গ্যালভানীয় কোষের একটা প্রকারভেদ। প্রত্যেকে বুঝতে পেরেছো ওয়ার্কিং প্রিন্সিপালটা? স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার। তাহলে যদি খুব ছোট্ট করে যদি আরেকবার বলে দিই, যে জিঙ্ক রডের ভিতরে থাকা জিঙ্ক অ্যাটমগুলো, কি বললাম, কি কার মানের উপর নির্ভর করে এটা হচ্ছে? প্রমাণ তড়িৎদ্বার বিভবের মানের উপর নির্ভর করে জিনিসটা হয়। যে জিঙ্ক আর কপার যখন ওদের মধ্যে একটা ওয়্যার দিয়ে কানেক্টেড থাকে, তখন জিঙ্কের অক্সিডেশনের প্রবণতা মানে জারণের প্রবণতা বেশি, আর কপারের বিজারণের প্রবণতা বেশি। পরে যখন চ্যাপ্টারে আমরা পড়বো এটা বুঝতে পারবো মানটা কী থাকে। জিঙ্কের ক্ষেত্রে মানটা হয় -0.76, আর কপারের ক্ষেত্রে হয় হচ্ছে +0.34। ঠিক আছে, অসুবিধা নেই, করাবো আমি। তো এখন জিঙ্ক রডের ভিতর থেকে জিঙ্ক অ্যাটমগুলো দুখানা করে ইলেকট্রন ছেড়ে বাইরে বেরিয়ে আসছে জিঙ্ক 2+ হয়ে। আর কপার 2+গুলো কী করছে, সলিউশনের ভিতর মানে মেটাল রডের ভিতর ঢুকে যাচ্ছে দুখানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। কোথা থেকে পেলো ওই দুখানা ইলেকট্রন? ওই যে জিঙ্ক যে দুখানা ইলেকট্রন রডের মধ্যে ছাড়লো, সেই ইলেকট্রনগুলো তোর জন্য নেগেটিভ তড়িৎগ্রস্ত করে দিল তোর ধাতব দণ্ডটাকে। এবার অতিরিক্ত বিকর্ষণের জন্য কী হচ্ছে, ইলেকট্রনগুলো তারের মধ্যে দিয়ে কপার রডের সারফেসে এসে লেগে যাচ্ছে। কপার 2+ আয়নগুলো, বাইরে কপার 2+ আয়নগুলো ওই দুখানা করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপার রডের ভিতর ঢুকে যাচ্ছে। একটা কথা আমার তোমার থেকে জানা দরকার, সেটা হচ্ছে বৈশালী, এই যে জিঙ্ক রডটা তো জিঙ্ক অ্যাটম দিয়ে তৈরি, এখন জিঙ্ক অ্যাটমগুলোই তো বাইরে বেরিয়ে যাচ্ছে, জিঙ্ক অ্যাটমগুলোই তো রডের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি যে ধাতব দণ্ডটা মানে জিঙ্ক দণ্ডটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে? বলতে পারি কি? আচ্ছা, আচ্ছা, কপার দণ্ডটা কি হচ্ছে তাহলে? ওটা কি ক্ষয়ে যাচ্ছে নাকি ওটা আর আস্তে আস্তে বাড়ছে? ওখানে তো, ওটা বেড়ে যাচ্ছে। তাহলে কপার দণ্ডটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তাহলে জিঙ্ক দণ্ডটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে আর কপার দণ্ডটা আস্তে আস্তে বাড়ছে। আরেকটা কথা হচ্ছে, এই জিঙ্ক সালফেট সলিউশনে, জিঙ্ক সালফেট দ্রবণে Zn2+ আয়নের গাঢ়ত্ব, দেখো Zn2+ আয়ন আরও আস্তে আস্তে বাইরে আসছে দ্রবণের মধ্যে। তাহলে আমি বলতে পারি যে জিঙ্ক সালফেট দ্রবণে Zn2+ আয়নের গাঢ়ত্ব আরও বাড়ছে, আর কপার সালফেট সলিউশনে ওইদিকে কপার 2+ আয়নের গাঢ়ত্ব কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ছবিটায় যা যা মডিফিকেশান করেছি করে রাখো, ছবিতে যে মডিফিকেশানসগুলো করেছি ওগুলো করো, তারপরে আমি লেখাচ্ছি কার্যপ্রণালীটা। হয়েছে মডিফিকেশানস? যা যা লিখেছি লিখে নিয়েছো? চলো তাহলে কার্যপ্রণালীটা আবার লিখি আমরা। তাহলে কাকে জিজ্ঞেস করি?
পৌশালি একবার জাস্ট ওয়ার্কিং প্রিন্সিপালটা বলতে পারবে আমি কি কি বললাম তাহলে পয়েন্ট ওয়াইজ? ফার্স্টে ওই জেডেন মানে জিঙ্কের যে দণ্ডটা ছিল ওই দণ্ডটার থেকে দুটো ইলেকট্রন বের হয়ে মানে ওটা জারিত হবে, যেটা বলবে জেডেন টু প্লাস হবে। দুটো করে ইলেকট্রন দণ্ডের মধ্যে রেখে Zn2+ আয়ন হয়ে দ্রবণে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে? আর ওই ইলেকট্রন গুলো তারের মধ্যে দিয়ে ওই কপার রডটা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। তো ওই কপার রডটা দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে বিজারিত হচ্ছে, যেটা তৈরি করছে Cu2, যেটা Cu2+ ছিল সেটা Cu হয়ে যাচ্ছে। হয়ে রডের ভেতর জমা আহ হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ। তো মানে যেহেতু ওই ZnSO4টায় জিঙ্কের ইয়েটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তো তাই জন্য ওটা ক্ষয়ে যাচ্ছে। আবার ডান দিকে যেটা CuSO4 এ কপারের ঘনত্বটা বেড়ে যাচ্ছে বলে ওটা আস্তে আস্তে বেড়ে দেখো, যাচ্ছে। তুমি এইভাবে বলবে যে জিঙ্ক সালফেট দ্রবণে Zn2+ আয়নের গাঢ়ত্ব বাড়ছে, কিন্তু জিঙ্ক রডটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। আর ওদিকে কপার সালফেট দ্রবণে কপার 2+ আয়নের গাঢ়ত্ব কমছে, কিন্তু কপার রডটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটা বা কপার দণ্ডটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, ওয়ান মোর থিং, জিঙ্ক দণ্ডটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হচ্ছে, কারণ আস্তে আস্তে ইলেকট্রন ভরছে ওর মধ্যে। আর ওইদিকে কি হচ্ছে, কপার 2+গুলো ইলেকট্রন এসে খেয়ে নিচ্ছে কপার দণ্ড থেকে, তাই এটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হচ্ছে। জিঙ্ক দণ্ডতে জারণ সংঘটিত হচ্ছে, তাই একটা অ্যানোড। আর কপার দণ্ডে বিজারণ সংঘটিত হচ্ছে, তাই একটা ক্যাথোড। দেখতে পাচ্ছি আমরা জিঙ্ক দণ্ড থেকে কপার দণ্ডের দিকে তারের মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে, তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে? তার উল্টো দিকে যাচ্ছে। কারেন্ট যাচ্ছে কি না যাচ্ছে সেটা মেজার করছে কি? ওই গ্যালভানোমিটারটা। দ্যাটস ইট। চলো কার্যপ্রণালী লেখো। কার্যপ্রণালী পয়েন্ট ওয়াইজ লিখবে। নাম্বার 1, জিঙ্ক ও কপার দণ্ডকে পরিবাহী তার দিয়ে সংযুক্ত করা মাত্রই জিঙ্ক ও কপার দণ্ডকে জিঙ্ক ও কপার দণ্ডকে পরিবাহী তার দিয়ে সংযুক্ত করা মাত্রই পরিবাহী তার দিয়ে সংযুক্ত করা মাত্রই জিঙ্ক দণ্ড থেকে Zn পরমাণু জিঙ্ক দণ্ড থেকে Zn পরমাণু দুটি করে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে Zn2+ আয়ন রূপে দ্রবণে আসে। Zn2+ আয়ন রূপে দ্রবণে আসে। এর ফলে জিঙ্ক দণ্ডের ক্রমশ ক্ষয় হতে থাকে এর ফলে জিঙ্ক দণ্ডের ক্রমশ ক্ষয় হতে থাকে এবং Zn2+ আয়নের গাঢ়ত্ব বাড়তে থাকে। Zn2+ আয়নের গাঢ়ত্ব বাড়তে থাকে। এই লাস্টের লাইনটাকে আন্ডারলাইন করো। কোন দুটো পয়েন্ট আন্ডারলাইন করবে? জিঙ্ক দণ্ডের ক্রমশ ক্ষয় হতে থাকে, আন্ডারলাইন। জিঙ্ক দণ্ডের ক্রমশ ক্ষয় হতে থাকে, আন্ডারলাইন। এবং দ্রবণে Zn2+ আয়নের গাঢ়ত্ব বাড়তে থাকে, আন্ডারলাইন। Zn2+ আয়নের গাঢ়ত্ব বাড়তে থাকে, আন্ডারলাইন। তো এক্ষেত্রে জারণ দেখো, যেহেতু জিঙ্ক দণ্ডে জারণ সংঘটিত হয় যেহেতু জিঙ্ক দণ্ডে জারণ সংঘটিত হয় তাই এটি এখানে অ্যানোড হিসেবে কাজ করে অ্যানোড হিসেবে কাজ করে। নিচে লেখো অ্যানোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া কী হবে বলো তো? জিঙ্ক থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2+ +2 ইলেকট্রন। অবশ্যই লিখে রাখো এটা। আচ্ছা, এগুলোকে না এইভাবে লিখবে,
জিঙ্কটাকে লিখবে ব্র্যাকেটে সলিড, ধাতব দণ্ড থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2+, এটা অ্যাকুয়াস সলিউশনে বেরোচ্ছে, তাই ব্র্যাকেটে লিখবে অ্যাকুয়াস প্লাস 2 ইলেকট্রন, লাইক দিস। এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2, এবার লেখো জিঙ্ক দণ্ডের জিঙ্ক পরমাণুর জারণে, জিঙ্ক দণ্ডের জিঙ্ক পরমাণুর জারণে, জিঙ্ক দণ্ডের জিঙ্ক পরমাণুর জারণে বর্জিত ইলেকট্রন দুটি, বর্জিত ইলেকট্রন দুটি পরিবাহী তারের মাধ্যমে কপার দণ্ডে আসে, পরিবাহী তারের মাধ্যমে কপার দণ্ডে আসে। এখানে কপার সালফেট, এখানে কপার সালফেট মানে CuSO4, এখানে কপার সালফেট দ্রবণের, কপার সালফেট দ্রবণের Cu2+ আয়ন, Cu2+ আয়ন কপার দণ্ডে এসে, কপার দণ্ডে এসে ওই ইলেকট্রন দুটি গ্রহণ করে, ওই ইলেকট্রন দুটি গ্রহণ করে, ওই ইলেকট্রন দুটি গ্রহণ করে কপার পরমাণুতে বিজারিত হয়, কপার পরমাণুতে বিজারিত হয়। এবং কপার দণ্ডে জমা হয়, এবং কপার দণ্ডে জমা হয়। ফলে ফলে কপার দণ্ডের ওজন, ফলে কপার দণ্ডের ওজন ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, কপার দণ্ডের ওজন ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং কপার সালফেট দ্রবণে, এবং কপার সালফেট দ্রবণে Cu2+ আয়নের গাঢ়ত্ব, Cu2+ আয়নের গাঢ়ত্ব ক্রমশ কমতে থাকে। লেখো যেহেতু কপার দণ্ডে বিজারণ সংঘটিত হয়, যেহেতু কপার দণ্ডে বিজারণ সংঘটিত হয়, তাই এটি, তাই এটি ক্যাথোড হিসেবে ক্রিয়া করে, ক্যাথোড হিসেবে ক্রিয়া করে। তাহলে ক্যাথোড বিক্রিয়া কি হবে? ক্যাথোড বিক্রিয়াটা কি হচ্ছে? কপার 2+ আয়নগুলো অ্যাকুয়াস স্টেটে ছিল, দুটো করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, করে তৈরি করছে Cu, কপার। দ্যাটস ইট। এবার তোমরা কি করবে, এই অ্যানোড বিক্রিয়া বলে এইটা আর ক্যাথোড বিক্রিয়া বলে এইটা পরপর নিচে নিচে লেখো। অ্যানোড বিক্রিয়া আর ক্যাথোড বিক্রিয়া বলে পরপর দুটোকে নিচে নিচে লেখো। দুটো পয়েন্ট লেখা হয়ে গেছে অলরেডি আমাদের। লিখে অ্যাড করে দাও, তাহলে এখান থেকে দুটো ইলেকট্রন
এখান থেকে দুটো ইলেকট্রন কেটে যাবে, তাহলে কি থাকবে? জিঙ্ক ব্র্যাকেটে সলিড স্টেট প্লাস কপার 2+ ব্র্যাকেটে অ্যাকুয়াস স্টেট থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2+ ব্র্যাকেটে অ্যাকুয়াস প্লাস কপার ব্র্যাকেটে সলিড। করে ফেলো। ঠিক আছে, এটা হচ্ছে সমগ্র বিক্রিয়া বা সম্পূর্ণ কোষ বিক্রিয়া, লিখে রাখতে পারো। সম্পূর্ণ কোষ বিক্রিয়া, ফুল সেল রিয়াকশন যেটাকে বলে, সম্পূর্ণ কোষ বিক্রিয়া। সম্পূর্ণ কোষ বিক্রিয়া। আচ্ছা, এটার পরে লিখে রাখো, পরিবাহী তারের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ, পরিবাহী তারের মধ্যে দিয়ে, এখান থেকে কোশ্চেন দেয়, পরিবাহী তারের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ জিঙ্ক দণ্ড ব্র্যাকেটে অ্যানোড, জিঙ্ক দণ্ড ব্র্যাকেটে অ্যানোড থেকে কপার দণ্ডের, কপার দণ্ডের ব্র্যাকেটে ক্যাথোড দিকে ঘটে। কি বললাম? পরিবাহী তারের মধ্যে ইলেকট্রনের প্রবাহ জিঙ্ক দণ্ড থেকে কপার দণ্ডের দিকে ঘটে, দাঁড়ি। এবং তড়িতের প্রবাহ, তড়িতের প্রবাহ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হয়, তড়িতের প্রবাহ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হয়। দ্যাটস ইট। বলো, ড্যানিয়েল কোষের গঠন, কার্যপ্রণালী, কোষ বিক্রিয়া পুরোটা বুঝতে পেরেছো কিনা? প্রত্যেকে জিজ্ঞেস করছি, হ্যাঁ। প্রত্যেকে। হ্যাঁ। দাদা হ্যাঁ স্যার। দ্যাটস অল ফ্রম ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেল থেকে এর চেয়ে বেশি আর কিছু নেই কিন্তু আমাদের। কারোর যদি কোথাও কোনো ডাউট থাকে এখনও কিন্তু জিজ্ঞেস করে নাও, কারণ আমার মনে হয় অন্তত যা বলে দিয়েছি ড্যানিয়েল কোষ অন্তত কনফিউজ হওয়ার কথা নয়। তাহলে গঠনাকৃতি কি বলেছিলাম? দুখানা বিকার, এদিকে জিঙ্ক রড, এদিকে কপার রড। জিঙ্ক রড চোবানো থাকবে জিঙ্ক সালফেটের মধ্যে, কপার রড চোবানো থাকবে কপার সালফেটের মধ্যে। জিঙ্ক সালফেটের গাঢ়ত্ব 1 মোলার, কপার সালফেটের গাঢ়ত্ব 1 মোলার। ওদের একটা তার দ্বারা দণ্ড দুটিকে একটা তার দ্বারা যুক্ত করা থাকবে। তারের মধ্যে চাবি থাকবে আর গ্যালভানোমিটার থাকবে। চাবির কাজ কী হবে? এই এই বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করা বা এই পরিবহনটাকে নিয়ন্ত্রণ করা। আর গ্যালভানোমিটারের কাজ হচ্ছে যদি তড়িৎ পরিবহন হয় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাকে নির্ণয় মানে পরিমাপ করা। জিঙ্ক দণ্ডটা দেখা যাচ্ছে যে জিঙ্ক অ্যাটমগুলো আস্তে আস্তে অক্সিডাইজড হয়ে, মানে দুটো করে ইলেকট্রন ভিতরে ছেড়ে জারণ হয়ে জিঙ্ক 2+ হয়ে বাইরে বেরিয়ে আসছে। তার ফলে কী হচ্ছে? জিঙ্ক দণ্ডটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক 2+ আয়নের গাঢ়ত্ব বাড়ছে। এই যে দুখানা ইলেকট্রন দণ্ডের মধ্যে আস্তে আস্তে ফেলে দিচ্ছে, সেগুলোর জন্য দণ্ডটা নেগেটিভলি চার্জড হয়ে যাচ্ছে। জিঙ্ক দণ্ডে জারণ হচ্ছে, তাই এটা অ্যানোড। তো দেখা যাচ্ছে অ্যানোডটা এখানে নেগেটিভলি চার্জ বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত। এরপর এই এই ইলেকট্রনগুলো বিকর্ষণের জন্য আস্তে আস্তে করে তারের মধ্যে দিয়ে কোথায় চলে যাচ্ছে? কপার রডের সারফেসে। কপার রডের সারফেসে লেগে থাকছে এই দুখানা করে ইলেকট্রন, আর তখন বাইরে কপার সালফেট দ্রবণের কপার 2+ আয়নগুলো এই দুখানা করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে কপার 2+ +2 ইলেকট্রন থেকে তৈরি হচ্ছে কপার। ঠিক আছে, এখানে বিজারণ সংঘটিত হচ্ছে, তাই এটা ক্যাথোড। তো অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া দুটো আমরা পেয়ে গেছি। এবার দুটোকে যদি কম্বাইন করে দিই তাহলে কী হয়ে যাবে? জিঙ্ক প্লাস কপার 2+ থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2+ প্লাস কপার। দ্যাটস ইট। ওখানে কপার সালফেট দ্রবণে কপার 2+ আয়নের গাঢ়ত্ব কমে যাচ্ছে আর কপার রডের দৈর্ঘ্য আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দ্যাটস ইট। কারেন্টের এই ইলেকট্রনের প্রবাহ হচ্ছে জিঙ্ক থেকে কপারের দিকে, মানে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। তাহলে কারেন্ট পাচ্ছি আমরা কপার থেকে জিঙ্কের দিকে, মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। ব্যাস, কমপ্লিট। আর কিছু নেই এখানে। আচ্ছা, এই যে দ্রবণ দুটোর মধ্যে একটা ইউ আকৃতির কাঁচ নল, যার মধ্যে এগার এগার নামক জেলি এবং একটা লবণ রাখা রয়েছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে লবণ সেতু। লিখে রেখো, লবণ সেতু। লবণ সেতু। এখন কথা হচ্ছে এই লবণ সেতু জিনিসটা কি আর লবণ সেতুর কাজ কি সেটাকে আমরা পড়বো। তো হেডিং দাও, লবণ সেতু কি? লবণ সেতু কি? লবণ সেতুর কাজ কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। হ্যাঁ, লবণ সেতুটা কি তোমরা বানিয়ে লিখতেই পারো যে একটি
ইউ আকৃতির কাঁচ নল যার মধ্যে 11 নামক জেলি এবং যে কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য লবণ থাকে। ওটা তো লিখতেই পারি আমরা, কিন্তু কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট। আগে কী জিনিসটা লিখে রাখো। লবণ সেতু কি ইংলিশে কি বলে বলো তো? ইংলিশটাই বলবো আমরা, হ্যাঁ। লবণ সেতুকে ইংলিশে বলা হচ্ছে সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ, সল্ট ব্রিজ। দেখো, ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান, ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান এরূপ কোনো, ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান এরূপ কোনো উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ব্র্যাকেটে লেখো, যেমন KCl, KNO3, NH4NO3, ঠিক আছে? ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান এরূপ কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ব্র্যাকেটে KCl, KNO3, NH4NO3 ইত্যাদি গাঢ় দ্রবণে, ব্র্যাকেট ক্লোজ করে লেখো, গাঢ় দ্রবণে সামান্য পরিমাণ এগার এগার মিশ্রিত করে, সামান্য পরিমাণ এগার এগার মিশ্রিত করে উত্তপ্ত করার পর, উত্তপ্ত করার পর উত্তপ্ত করার পর দ্রবণটিকে একটি ইউ আকৃতির কাঁচনলের মধ্যে ঢেলে, দ্রবণটিকে একটি ইউ আকৃতির কাঁচের নলের মধ্যে ঢেলে, কাঁচের নলের মধ্যে ঢেলে শীতল করলে, শীতল করলে দ্রবণটি জেলির মতো জমে যায়, দ্রবণটি জেলির মতো জমে যায়, দ্রবণটি জেলির মতো জমে যায়। এভাবে প্রাপ্ত সিস্টেমটিকে, এভাবে প্রাপ্ত সিস্টেমটিকে, এভাবে প্রাপ্ত সিস্টেমটিকে লবণ সেতু বলে, লবণ সেতু বলে। ঠিক আছে? এবার তোমাদেরকে বলি যে লবণ সেতুর কাজটা কি, মন দিয়ে শুনবে। দেখো, ধরো তোমাদেরকে এটা ফিজিক্সের যদি সার্কিট আঁকি, ধরো এরকম ব্যাটারি রয়েছে, এখানে একটা বাল্ব টাইপের রয়েছে, বাল্ব মানে কিন্তু রেজিস্ট্যান্স, হ্যাঁ, মানে রোধ। সার্কিটটা এখানে এসে এরকমভাবে ওপেন করে রেখে দিয়েছে, সার্কিটটাকে এখানে এসে এরকমভাবে ওপেন করে রেখে দিয়েছে। তো তোমরা একটা কথা বলো তো, সার্কিট যদি এরকমভাবে ওপেন করে রেখে দেয় তাহলে কি এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে? না স্যার, কী করে কারেন্ট ফ্লো করবে? নো কারেন্ট উইল ফ্লো থ্রু দিস। কেন? সার্কিট এখানে ওপেন হয়ে রয়েছে, ওপেন সার্কিট। ওপেন সার্কিট হলে কারেন্ট কোনোদিন ফ্লো করে না। সেরকমভাবে আমি যদি এই ছবিটার মধ্যে বলি, এই ছবিটার মধ্যে, ওয়েট, এই দুখানা বিকার, জিঙ্ক সালফেট, কপার সালফেট, জিঙ্ক রড, কপার রড, ওদেরকে তার দ্বারা যুক্ত করা হলো with a switch and a galvanometer। ব্যাস। তো এখন এটার কথা যদি আমি তোমাদেরকে বলি, ভালো করে লক্ষ্য করে দেখো, সবই ঠিক ছিল, বাট সার্কিটটা কি ফিজিক্যালি কমপ্লিট হয়েছে? কেন কমপ্লিট হয়নি বলো তো?
ধরো তোমাদেরকে বললাম এই সার্কিটটা, একটা ব্যাটারি রয়েছে, একটা বাল্ব রয়েছে, আর এই এরকম রেখে দিয়েছি। এই মা স্যার এখানে কানেকশান কোথায়? দ্যাটস ইট। এখান দিয়ে গেল, এই এই ধরো সুইচ ক্লোজ করে দিয়েছো, কে রে, এই ধরো এখান দিয়ে গেছো, সুইচ ক্লোজ করে দিয়েছো, বাট এখানে তো কোনো কানেকশান নেই, রাইট? শুধু একদিকে যাচ্ছ, এখানে তো কোনো কানেকশান পাচ্ছি না, ফিজিক্যাল কোনো কানেকশান থাকতে হবে তো, তবে না সার্কিটটা ক্লোজ হবে, তবে না কারেন্টের ফ্লো পাবো। সার্কিটে যদি কোনো কানেকশানই না থাকে কমপ্লিট, ফিজিক্যালি যদি সার্কিটটা কমপ্লিট না হয়, তাহলে কি করে সম্ভব? তার মানে কি, এই দুটো দ্রবণের মধ্যে কিন্তু একটা সংযোগ স্থাপন করতে হবে, ফিজিক্যালি সার্কিটটাকে কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ কিন্তু দেখো অ্যাজ ইফ মনে হচ্ছে সার্কিটটা এরকম, আরে তলাটাকে কমপ্লিট করতে হবে তো। তার মানে কি, এই যে মেটাল রডের এই যে কন্ডাক্টরটা আর এই যে মানে সরি এই যে ইলেকট্রোলাইটিক সলিউশনটা বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আর এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা, দুটোর মধ্যে সংযোগ থাকতে হবে না একটা। তো এই সংযোগ স্থাপনটা হচ্ছে সল্ট ব্রিজের কাজ, এই সংযোগ স্থাপনটাই হচ্ছে এই সল্ট ব্রিজটার এখানে কাজ। ভালো, ঠিক আছে, ভালো। আচ্ছা, সংযোগ স্থাপন যদি কাজ হয় তাহলে তো এমনি রেখে দিলেই হতো, তার মধ্যে আবার একটা জেলি কেন রাখতে হচ্ছে? হঠাৎ কোনো কারণে, হঠাৎ যদি কোনো আকর্ষণের কারণে এখানকার দ্রবণটা উঠে যায় এখানে, বা এখানকার দ্রবণটা যদি এদিকে উঠে যায়, তাহলে এদের মধ্যে এরা কিন্তু একটা আরেকটার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। কপার সালফেট জিঙ্ক সালফেট একটা আরেকটার সঙ্গে কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাবে। সেটা হলেও কিন্তু হবে না, ওদের মধ্যে ফিজিক্যাল কানেকশানও থাকতে হবে, আবার একটা আরেকটার সঙ্গে মিশে গেলেও কিন্তু হবে না। জেলির মধ্যে দিয়ে কখনো তরল পদার্থ পাস করতে পারে না, সেই জন্য ওর মধ্যে একটা জেলি 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 পদার্থ রাখা হয়েছে, যার জন্য একটা সলিউশন আর একটা সলিউশনের সঙ্গে মিশে যেতে না পারে। ওটাই হচ্ছে এগার এগার জেলিটার কাজ। তাহলে প্রথম কাজটা কি বললাম? দুটো দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করা। দ্বিতীয় কাজটা কি বলেছি? একটা যেন আরেকটার সঙ্গে মিশে না যায়, ঠিক আছে? তার জন্য একটা এগার এগার নামক জেলি রাখা হয়েছে। আরেকটা কাজ শুনবে, এই যে জিঙ্ক 2+ আয়ন হয়ে বেরিয়ে আসছে না বাইরে, এখানে কি ছিল? জিঙ্ক সালফেট ছিল, তাহলে যে কটা পরিমাণ জিঙ্ক 2+ ওই কটা পরিমাণ SO4 2- ছিল। বাট এখন কি হচ্ছে, ভিতর থেকে যত জিঙ্ক 2+ বাইরে বেরিয়ে আসছে, দ্রবণে হঠাৎ করে প্লাস চার্জ বেড়ে যাচ্ছে, তাই না? এই প্লাস চার্জগুলোকে নিউট্রাল করার জন্য এখানে Cl- রেখেছিলাম। এই Cl- কী করবে, এদের সঙ্গে কম্বাইন হয়ে গিয়ে এগুলোকে নিউট্রাল করে দেবে, যে কটা প্লাস চার্জ ওই কটা মাইনাস চার্জ। আবার এখানে কি হচ্ছে, কপার 2+গুলো যখন ভিতরে ঢুকে যাচ্ছিল, বাইরে অনেক SO4 2- এক্সট্রা পড়েছিল, বাইরে অনেক SO4 2- এক্সট্রা পড়েছিল। ওই এক্সট্রা নেগেটিভ চার্জগুলোর জন্য, ওই এক্সট্রা নেগেটিভ চার্জগুলোকে নিউট্রাল করার জন্য এখানে K+ চার্জ ছিল। ওই এক্সট্রা নেগেটিভ চার্জগুলোকে নিউট্রাল করার জন্য এখানে K+ চার্জ ছিল। তার মানে থার্ড পয়েন্ট আমরা এটাও বুঝতে পারলাম যে লবণ সেতুর মধ্যে থাকা লবণটার কাজ হচ্ছে এই যে ইলেকট্রোলাইটিক সলিউশনগুলো, জিঙ্ক সালফেট আর কপার সালফেট, এগুলোকে যেন তড়িৎ নিরপেক্ষ রাখা যায়, মানে তড়িৎ তড়িৎগ্রস্ত যেন না হয়ে পড়ে এরা, প্লাস বা মাইনাস। তাদের প্রথম কাজ বলেছে কি, দুটো দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন। নাম্বার 2 কি বলেছি, একটা আরেকটার সঙ্গে যেন মিশে না যায়, সেটার জন্য ভিতরে এগার এগার জেলি রাখে। আর থার্ড কাজটা হচ্ছে ওই ইলেকট্রোলাইটিক সলিউশনগুলো মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে তড়িৎ নিরপেক্ষ রাখে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? লবণ সেতুর কাজ কি সবাই হ্যাঁ বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো দেখো লবণ সেতুর কাজ। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি যে দুটো দ্রবণের মধ্যে ধাতব তার দিয়ে কানেকশন করলেও তো হতো। স্যার কি? আমারও না এটাই এটাই ভাবছিলাম, মানে আপনি যে এখানে দেখালেন না যে ব্যাটারিটা বাল্বটা, হ্যাঁ হ্যাঁ, আপনি তো এখানে মানে তার দিয়ে কানেক্ট করলেন, তো আমরাও তো এখানে তার দিয়েও দেখো কানেক্ট করতে যদি পারতাম, আমরা এখানে জেনে তার দিলাম দিয়ে কেন? যদি আমরা এখানে তার দিয়ে কানেক্ট করতাম তাহলে কি অসুবিধা হতো? তাহলে এখানে থাকা জিঙ্ক 2+ আয়নগুলো ভালো করে শুনবে সঞ্চারী, এখানে থাকা জিঙ্ক 2+ আয়নগুলো ওই তারের মধ্যে দিয়ে, বা ওখানে থাকা SO4 2- আয়নগুলো ওই চার্জগুলো তারের মধ্যে দিয়ে একটা আরেকটার সঙ্গে মিশে গিয়ে নিউট্রাল হয়ে যেত। নিউট্রাল যদি হয়ে যেত তাহলে প্রক্রিয়া সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেত। বুঝতে পারলে? প্রক্রিয়াটার সঙ্গে সঙ্গে তাহলে প্লাস মাইনাস পোলারিটি আর থাকতো না। তাই কোনোভাবেই যেন একটার আধান আরেকটার আধানের সঙ্গে মিলে না যায়, সেই জন্য ফিজিক্যাল কমপ্লিটনেসও থাকবে, আবার আধানগুলো যেন মিশেও না যায়। তুমি যদি একটা বৈদ্যুতিক তার বা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করো, তাহলে কিন্তু SO4 2- আধান জিঙ্ক 2+ আধানের সঙ্গে মিলে যাবে। কিন্তু সার্কিটের ক্ষেত্রে তো সেটা হয় না, সার্কিটে তো একটাই ইলেকট্রন ঘোরে,
ওখানে তো প্লাস মাইনাস মিশে যাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু এক্ষেত্রে তো জিঙ্ক 2+SO4 2- মিলেমিশে একাকার হয়ে যেতে পারে। সেই জন্য ফিজিক্যালি কমপ্লিট করা হচ্ছে, বাট এমন কোনো কন্ডাক্টিং পাথ দেওয়া হচ্ছে না যার জন্য চার্জগুলো মিশতে পারে। বুঝতে পারলে সঞ্চারী? হ্যাঁ স্যার। বেশ, তো লেখো লবণ সেতুর কাজ নাম্বার 1। লবণ সেতুর কাজ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। লবণ সেতুর কাজ নাম্বার 1। নাম্বার 1, দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করা। দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করা। দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করা। নাম্বার 2, অর্ধকোষ দুটির দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ তড়িৎ নিরপেক্ষ থাকতে সাহায্য করা। থার্ড পয়েন্ট, লবণ সেতুর উপস্থিতিতে একটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ অন্য অর্ধকোষের দ্রবণের সঙ্গে মিশে যেতে পারে না। কি বললাম তাহলে? দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করা, অর্ধকোষ দুটির দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ থাকতে সাহায্য করা, আর লবণ সেতুর উপস্থিতিতে একটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ অন্য অর্ধকোষের দ্রবণের সঙ্গে মিশে যেতে পারে না। এই হচ্ছে লবণ সেতুর কাজ। ঠিক আছে? কারোর কোনো যদি ডাউট থাকে ড্যানিয়েল কোষ, লবণ সেতুর প্রণালী বা গঠন কোনো কিছু নিয়ে জিজ্ঞেস করে নাও, কারণ এই মুহূর্তে ড্যানিয়েল কোষ আর লবণ সেতু কিন্তু বন্ধ করছি। অন্য কোষে যাব, অন্য একটা কোষে যাব। হয়ে গেছে তাহলে আশা করি। নেক্সট হেডিং দাও, সরল ভোল্টীয় কোষ। নেক্সট গ্যালভানীয় কোষের দ্বিতীয়। একটা করলাম ড্যানিয়েল কোষ, এবার করছি সরল ভোল্টীয় কোষ। সিম্পল ভোল্টেইক সেল। সরল ভোল্টীয় কোষ। ছবিটা আগে আঁকি। আগেরটার সঙ্গে এটা ছবির একটাই ডিফারেন্স, আগেরটায় দুখানা আলাদা আলাদা বিকার নিতে হয়েছিল, এখানে একটা বিকারেই যা কাজ করার করব আমরা। ঠিক আছে? এবার আমার একটা বক্তব্য হচ্ছে যে ওখানে আমরা দুটো বিকার নিয়েছিলাম কারণ দুখানা রড ছিল। এখানে কি তাহলে একটা রড আছে? না, এখানেও দুটোই রড আছে। তো থাকার বেলায় দুটো রড, এদিকে বিকার নিয়েছি একটা, কি করে কাজটা হবে? এইটা একটা আর এইটা একটা। এটা জিঙ্ক রড, এটা কপার রড বা কপার দণ্ড। এদেরকে যে ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে রেখেছি সেটা হচ্ছে H2SO4। কার মধ্যে রেখেছি বললাম? 1 মোলার জিঙ্ক সালফেট বা লঘু H2SO4 লিখলেই হবে, লঘু H2SO4। ঠিক আছে? এটা জিঙ্ক রড, এটা কপার রড। এদের মধ্যে ইলেকট্রিক্যাল কানেকশন কি দিয়ে করা হয়েছে? চাবি আর গ্যালভানোমিটার। এবার যেহেতু এখানে আলাদা করে কোনো দুখানা দ্রবণ নেই, একটা দ্রবণের মধ্যেই যেহেতু কাজ হচ্ছে,
এখানে যেহেতু দুখানা আলাদা করে কোনো দ্রবণ নেই, একটা দ্রবণের মধ্যেই কাজ হচ্ছে, সেজন্য কিন্তু এখানে লবণ সেতুর কোনো প্রয়োজন নেই, কারণ আলাদা করে তো দ্রবণের মধ্যে কোনো যোগ স্থাপন করতে হচ্ছে না, একটা দ্রবণের মধ্যেই কাজটা হচ্ছে। এবার আগেরটা কি করেছিলাম, জিঙ্ককে চুবিয়েছিলাম জিঙ্ক সালফেটের মধ্যে, কপারকে চুবিয়েছিলাম কপার সালফেটের মধ্যে। এখানে দেখো জিঙ্ক সালফেট কপার সালফেট কোনোটাই নিইনি, আমরা নিয়ে নিয়েছি লঘু H2S4। ছবিটা আঁকো। তোমাদের মধ্যে ফিজিক্স যারা আছো, কালকে কিন্তু ভালো করে সিনসিয়ারলি পরীক্ষাটা দেবে। তার আগে পর্যন্ত যা ডাউট হবে জিজ্ঞেস করে নেবে। আই হোপ তোমরা প্র্যাকটিস করেছো। স্যার হয়ে গেছে ছবিটা আঁকা। ওকে, লেখো। একটি কাঁচের পাত্রে একটি কাঁচের পাত্রে লঘু সালফিউরিক অ্যাসিডের দ্রবণ নিয়ে লঘু সালফিউরিক অ্যাসিডের দ্রবণ নিয়ে ওই দ্রবণে একটি জিঙ্ক দণ্ড ও একটি কপার দণ্ডকে পরস্পরের থেকে কিছুটা ব্যবধানে রেখে আংশিক নিমজ্জিত করলে
একটি সরল ভোল্টীয় কোষ তৈরি হয়। এক্ষেত্রে জিঙ্ক ও কপার দণ্ড দুটি তড়িৎদ্বার রূপে কাজ করে। এক্ষেত্রে জিঙ্ক ও কপার দণ্ড দুটি তড়িৎদ্বার রূপে কাজ করে। মন দিয়ে শুনবে এবারে, গঠন তো হয়ে গেল। কি হয়, যেহেতু জিঙ্ক আর কপার একই দ্রবণের মধ্যে রয়েছে, আমি বললাম না একটা কথা যে জিঙ্ক আর কপারের মধ্যে জিঙ্কের জারণ হওয়ার প্রবণতা সবসময় বেশি, ঠিক আছে? কি হচ্ছে এই জন্য এখানে জিঙ্কটা দুখানা করে ইলেকট্রন ভিতরে ছাড়ছে জাস্ট আগেরটার মতো, আর জিঙ্ক 2+ হয়ে বাইরে বেরিয়ে আসছে। আচ্ছা, এবার তোমরা একটা কথা বলো, এটা তো এগ্রি করছো যে এই যে দ্রবণের মধ্যে লঘু H2SO4 রয়েছে ওটাও ব্রেক করবে। কিরমভাবে ব্রেক করবে? 2H প্লাস SO4 2-, 2H প্লাস SO4 2-, ইয়েস। যদি এই তারটাকে, আচ্ছা, ইলেকট্রনগুলো জমার জন্য এটা কি হয়ে গেল? নেগেটিভলি চার্জড। জিঙ্ক রডে এখানে জারণ হলো, তাই জন্য এটা অ্যানোড। এখন তারটাকে যুক্ত করলে, মানে সুইচটাকে ক্লোজ করলে, ইলেকট্রনগুলো এই তারের মধ্যে দিয়ে এদিকে চলে যাবে। তাহলে কপার রডের মধ্যে যেখানে যদি ইলেকট্রনগুলো এসে জমা হয়, দুটো করে ইলেকট্রন যদি এখানে এসে জমা হয়, কপার রডের মধ্যে যদি ইলেকট্রনগুলো এসে জমা হয়, তাহলে কি হবে? এই 2H+ এই ইলেকট্রনগুলোকে নেবে আর হাইড্রোজেন গ্যাস হয়ে নির্গত হয়ে যাবে। তাহলে এখানে বিজারণ সংঘটিত হচ্ছে। কোথায়? কপার রডে বিজারণ সংঘটিত হচ্ছে। কার বিজারণ হচ্ছে বলো তো? কপারের নয়, হাইড্রোজেনের বিজারণ হচ্ছে। তাই এটাকে বলা হচ্ছে ক্যাথোড, সেই জন্য কপার রডকে বলা হচ্ছে ক্যাথোড। এবার অ্যানোড আর ক্যাথোড বিক্রিয়াটা দেখাই তোমাদেরকে। তাহলে অ্যানোড রিয়াকশনটা হচ্ছে এরকম, জিঙ্ক সলিড স্টেট থেকে অ্যাকুয়াস স্টেটে চলে গেল দুখানা ইলেকট্রন ছেড়ে দিয়ে। আর ক্যাথোড কি করছে? দুখানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি করছে হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে? অ্যাড করলে দুখানা ইলেকট্রন কেটে গেল, তাহলে জিঙ্ক প্লাস 2H+ থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2+ প্লাস H2। লিখে ফেলো। তোমরা জিজ্ঞেস করতেই পারো সেটাতে লাভটা কি হলো? লাভটা এটাই হলো, যেদিকে ইলেকট্রন যাচ্ছে তার উল্টো দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে এখানেও তড়িৎ শক্তি পাওয়া গেল রাসায়নিক শক্তি থেকে। তাহলে রাসায়নিক শক্তি এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। এখানে যেহেতু ইলেকট্রনগুলোকে খেয়ে নিচ্ছে তাই জন্য এখানে পজিটিভ চার্জ তৈরি হলো। বলো, কার্যপ্রণালী বুঝতে পেরেছো? সরল ভোল্টীয় কোষের কার্যপ্রণালী। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। দ্যাটস ইট। কোনো ডাউট থাকলে বলো, আদারওয়াইজ আজকে এতটাই। তোমাদের এই সপ্তাহের কাজ হচ্ছে এটাকে ভালো করে পড়া। শনিবার আমি এবার একটু পড়া ধরবো, অনেকদিন পড়া ধরা হয় না, ঠিক আছে? আর কালকে যারা ফিজিক্সের জন্য পরীক্ষা হচ্ছে ভালো করে পড়ো, ভালো করে দিও। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে, আমি আগে তোমাকে বলেছি, আবারও বলছি, যে এই চ্যাপ্টারটা কিন্তু আমি যেরকম পড়তে থাকবো সেরকম পড়তে থাকো বাড়িতে, নইলে কিন্তু চ্যাপ্টার মিস হয়ে যাবে, পরে বুঝতে পারবে না। আজকে পড়াটা আজকে করে নিও অবশ্যই। কারো কোনো ডাউট থাকলে বলো, আদারওয়াইজ লিভ।